নীলা খুব অসুস্থ। সে একটা কঠিন রোগে আক্রান্ত। অনেক কবিরাজ দেখিয়েও তার অসুখ ভালো হয়নি। নীলার বাবা একজন জেলে। টাকার অভাবে নীলাকে ঠিকমতো সে চিকিৎসা করাতে পারে না, ভালো মন্দ খাবারও দিতে পারে না। দিন যতই যাচ্ছিল নীলা যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল। জলদি জলদি কাপড়গুলো কেচে নি। নীলা বাড়িতে একা আছে, ওর বাবার তো কোনো খবরই নেই। আরে, তুমি পুকুরে কাপড় কাচ্ছো? নীলাকে কার কাছে রেখে এসেছো? কার কাছে আবার, একাই রেখে এসেছি। তোমাকে না বলেছি মেয়েটাকে একা রেখে আসবে না? আমি না থাকলে তুমি বাড়ির আশেপাশেই কাজ করবে। আরে আমি তো মাত্রই এলাম, মাত্র কটা কাপড় কাচতে আর কত সময় বা লাগবে, এক্ষুনি হয়ে যাবে। জানো না মেয়েটা আমার কত অসুস্থ? একা থাকলে কখন কি না কি হয়ে যায় কে জানে। এইসব আজে বাজে কথা বলছো, ওর কিছু হবে না। আজে বাজে না গো বউ, আজে বাজে না। দিন দিন মেয়েটা আমার বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তা না বকে তুমি বাড়ি গেলেই তো পারো, আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি। হ্যাঁ, আমি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি এসো, পেটে খিদে, চারটা খেতে দাও ফিরে। মা, মা, তুমি কোথায় গেলে? একটু পানি দাও না মা। আর আর যে পারছি না। নীলা মামা, কি হয়েছে তোর? কি চাচ্ছিস মা? বাবা, একটু পানি দাও আমাকে। দাঁড়া মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নে মা, পানিটা খেয়ে নে। এই জন্যই তোর মাকে বলেছিলাম তোকে না রেখে কোথাও যেতে। বাবা, একটু আগে খুব খারাপ লাগছিল, গলাটা শুকিয়ে গিয়েছিল। মা, কটা ভাত খাবি? না বাবা, ভাত খেতে আমার একদম ভালো লাগে না, আমাকে একটু শুইয়ে দাও না বাবা। মারে, সব সময় শুয়ে থাকলে কি চলে রে মা? একটু হাঁটবি, সবার সাথে কথা বলবি, দেখবি তোর মনটা ভালো লাগবে রে মা। না বাবা, আমার গায়ে একটুও বল নেই, আমি আর বসতে পারছি না, হাঁটতে তো পারবোই না। আমি আমি একটু ঘুমাবো। আচ্ছা মা, তুই ঘুমা। ওই দেখো, নীলা দিব্যি ঘুমাচ্ছে, আর তুমি কিনা আমাকে কত কিছু বললে। ঘুমাচ্ছে তাই না? এসে দেখি মেয়েটা আমার পানির জন্য ছটফট করছে, নিজে নিয়ে খাবে। আল্লাহ তাআলা তো সেই অবস্থাও রাখেনি, কি কষ্টটাই না পাচ্ছিল। ওমা, তাই নাকি? আরে আমার সোনাটা কত কষ্ট পাচ্ছে, কি মেয়ে আমার, কি অবস্থা হয়ে গেল। আর আমি কখনো ওকে একা রেখে যাব না, এই এই তোমাকে কথা দিলাম। হে আল্লাহ, আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও আমার মেয়েটাকে। ওগো কেঁদো না, আমরাই তো নীলাকে ঠিক মতো খাবার খাওয়াতে পারি না, ওষুধ খাওয়াতে পারি না। মহান আল্লাহ তাআলার কি দোষ বলো? দোষ আমার কপালের গো বউ, দোষ আমার কপালে। আমার এই ফুটো কপালে কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার এই ফুটো কপালে। বাদ দাও ওসব কথা, ওসব বলে আর কোনো লাভ হবে না। যাও, কটা মাছ পাও কিনা দেখো, বাড়িতে যে কিছু নেই। রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে আমারও তো ভালো লাগে না। আজ কতদিন ধরে জালে একটা মাছও পড়ে না। ধরা পড়বে না বলে ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না, চেষ্টা তো করে যেতে হবে নাকি? আচ্ছা বউ, বলছো তখন একবার দেখি গিয়ে কি হয়। আচ্ছা যাও তাহলে। না, সে কখন থেকে জাল ফেলছি, একটা মাছও উঠছে না। আমার কপালের মতো আমার জালটাও খালি। এত কপাল মন্দ কেন আমার? নদীরে, আমার একটু সহায় হ। ইরে হারুন, একা একা কি বলছিস? হ্যাঁ, কি
কি আর বলবো গো কমল ভাই, সেই কখন থেকে জালটা ফেলছি, জালে একটা মাছ উঠছে না। আমরা জেলে মানুষ, জালে মাছ না উঠলে সংসার চালাবো কি করে? অসুস্থ মেয়েটার জন্য ওষুধ কিনবো কি দিয়ে? হ্যাঁ রে হারুন, তোর অবস্থাটা আমি বুঝতে পারছি রে। এদিকে আমারও তেমন মাছ ওঠে না। ওই নদীর মাঝে গিয়ে মাছ ধরতে পারলে মনে হয় কটা মাছ পেলে পেতেও পারিস। এখন তো প্রায় সন্ধ্যা হব হব ভাব, এখন আর মাঝ নদীতে কি করে যাব? দেখি যদি পারি কাল সকালে যাব। আচ্ছা হারুন, আমি তাহলে আজ আসি রে। আচ্ছা। এরপর দুঃখ ভরা মন নিয়ে হারুন খালি হাতে বাড়ি ফিরল। হারুনকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে তার বউ তার ওপর অনেক রেগে গেল। আজও তুমি খালি হাতে বাড়ি ফিরলে? তুমি আসলে কেমন মানুষ বলো তো? রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে তোমার একটুও লজ্জা করে না? কি করব বলো, সেই কখন থেকে আমি জাল ফেলছি, কিন্তু জালে একটা মাছও বাঁধেনি। তাহলে আমি করবোটা কি? তুমি কি করবে সেটা আমি কি করে বলবো? জালে মাছ না বাঁধলে অন্য কোনো কাজও তো খুঁজতে পারো নাকি? মেয়ের জন্য দরদ একবারে উতলে পড়ে। মেয়ের জন্য যে একটু খাবার নিয়ে আসতে হয়, ওষুধ আনতে হয়, সেটা কি বোঝো না তুমি? আমি তো আর অন্য কাজ করতে পারি না, তাহলে করবোটা কি আমি? কাজ না করতে পারলে নদীতে ডুব দিয়ে মরো কি? আর কি করতে বলবো তোমাকে? আমার আমার যে কিচ্ছু ভাল লাগছে না। কাল মাছ নদীতে মাছ ধরতে যাব। যদি কালো মাছ না পাই, তাহলে আমি আমি ওই নদীতেই ডুবে মরবো। কাল আমি ওই নদীতেই ডুবে মরবো। পরদিন সকালে হারুন ঘুম থেকে উঠেই নদীতে এসে নৌকা নিয়ে একেবারে মাঝ নদীতে চলে গেল। মাঝ নদীতে গিয়ে হারুনের চোখ তো কপালে উঠল। নদীর মাঝে একটা বড় বেগুন গাছ, আর গাছে ঝুলছে অনেকগুলো বেগুন, আর গাছের আশেপাশে বেশ কটা মাছ ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, এটা কিভাবে সম্ভব? মাঝ নদীতে একটা বেগুন গাছ, কি করে হলো? আর এই গাছে এতগুলো বেগুন ঝুলছে কি করে? এখানে তো মাছও আছে, দেখি আগে মাছগুলো ধরি। আরে বাহ, একটা জালেই তো কতগুলো মাছ উঠেছে। এই মাছই আমাদের হয়ে যাবে। আর গাছ থেকে একটা বেগুন নিয়ে যাই, যে বড় বেগুন, একটাতেই আমাদের হয়ে যাবে। এই যে বউ, এখানে মন খারাপ করে আছো কেন? এই দেখো কতগুলো মাছ এনেছি গো। ও মা, এত মাছ! হ্যাঁ গো বউ, আজ মাঝ নদীতে গিয়েছিলাম গো। এই দেখো সাথে করে একটা বড় বেগুনও নিয়ে এসেছি। ও মা, তাই তো। যাও গো, রান্না বসাও। আজ মাছ আর বেগুন রান্না করো, খুব মজা করে খাওয়া যাবে। টাটকা টাটকা মাছ আর বেগুন জমে যাবে একদম। তুমি হাত মুখ ধুয়ে মেয়েটার পাশে বসে গল্প করো, আমি রান্নাটা সেরে নিই। মা, ও মা, কটা ভাত দেবে মা? আজ আজ আমার খুব খিদে পেয়েছে। কি বললি? কি বললি তুই মা? আজ কতদিন হয়ে গেল তুই ভাত খাস না? দাঁড়া দাঁড়া মা, আমি এক্ষুনি তোর জন্য ভাত নিয়ে আসছি। খা মা, পেট ভরে খা। আয়েশা নীলাকে খাইয়ে দিল। বেগুন দিয়ে নীলা সেদিন পেট ভরে ভাত খেলো। এত ভাত সে বেশ কয়েক মাস ধরেই খায় না। আর খাবো না মা, পেটটা যে ভরে গেছে মা। আচ্ছা মা, এবার একটু ঘুমা, দেখবি শরীরটা ভালো লাগবে। ওগো, ভাগ্যিস তুমি মাছ তরকারি এনেছিলে, মেয়েটা কতদিন পরে ভাত খেলো। আজ আমার খুব খুশি লাগছে বউ। মেয়েটা আজ কি না নিজে থেকে খাবার চেয়ে খেলো। পরদিন সকালে ঘটলো এক আজব ঘটনা। নীলা বিছানা থেকে একা একা উঠে বাইরে বেরিয়ে তার বাবা মাকে ডাকতে লাগলো। মা, ও মা, বাবা, কোথায় তোমরা?
নীলামা, তুই একা একা বাইরে বেরিয়েছিস? ওগো, আমি কি সত্যি দেখছি? ওগো, এ যে অবাক কাণ্ড! আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমাদের নীলা হাঁটছে গো, আমাদের নীলা হাঁটছে। হ্যাঁ বাবা, আমি একটু হাঁটতে পারছি, এই দেখো না। কিন্তু ওকে তো কোনো ওষুধও খাওয়ালাম না, তাহলে ও ঠিক হলো কি করে? ও, মনে হচ্ছে এটা ওই বেগুনের চমৎকার। ওই বেগুনেই হয়তো কিছু আছে, যার জন্য আমাদের মেয়ে এতটা সুস্থ হয়ে গেছে। ও, তাহলে কাল যেখান থেকে এনেছিলে আজও সেখান থেকে একটা বেগুন নিয়ে এসো। আরেকটা খেলেই হয়তো আমার মেয়েটা একেবারে সুস্থ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো বউ, আমি এক্ষুনি যাই। আমি এক্ষুনি মাছ নদীতে গিয়ে বেগুন আনবো। এরপর হারুন মাঝ নদীতে গিয়ে আরো একটি বেগুন নিয়ে আসে আর নীলাকে খাইয়ে দেয়। নীলা দেখতে দেখতে একেবারে সুস্থ হয়ে যায়। সে আগের মতো বাড়িতে দৌড়াদৌড়ি করতে লাগলো। এক গ্রামে এক অন্ধ আর এক কুজো পাশাপাশি বাড়িতে বাস করত। অন্ধ ব্যক্তিটির দু চোখই অন্ধ ছিল, ফলে সে কিছুই দেখতে পেত না। একদিন অন্ধের মা বলল, বাবা, তোর কাকার বাড়ি থেকে এক বাটি দুধ এনে দিবি? সারাদিন উপোসের পর একটু দুধ খেতে পারলে শরীরটা সুস্থ হতো। আমি কি করে যাব মা? ছেলের কথা শুনে মা ভীষণ রেগে গিয়ে ছেলের গালে ঠাস করে একটা চড় মেরে বলল, তা পারবি কেন? কাজ করতে বললেই তোর যত অসুবিধা। এমন ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। এই বলে অন্ধের মা গজরাতে গজরাতে স্থান ত্যাগ করল। মনের দুঃখে অন্ধ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে নগরের শেষ প্রান্তে নদীর তীরে উপস্থিত হল। কিন্তু এখন নদী পার হবে কি করে? মনের দুঃখে অন্ধ নদীর পাড়ে বসে পড়ল। এমন সময় এক কুজো নদীর দিকে আসছিল। অন্ধকে পাড়ে বসে থাকতে দেখে সে সামনে গিয়ে জিজ্ঞাসা করল, অন্ধ ভাই, তুমি এখানে বসে কি করছো? তোমার চোখে জল কেন? কে? কুজো ভাই নাকি? হ্যাঁ, তুমি এখানে বসে আছো কেন? তখন অন্ধ তার মায়ের কথা খুলে বলল। চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে এসেছে, তাও বলল। সব শুনে কুজো বলল, আমারও একই ব্যাপার ভাই। হাত থেকে একটা গ্লাস মাটিতে পড়ে ভেঙে গেছে বলে বাবা আমাকে কি মারাটাই না মারলো। তাই মনের দুঃখে এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। কুজোর কথা শুনে অন্ধ করুণ হেসে বলল, ভালোই হলো, এবার থেকে আমরা দুজন একসাথে থাকতে পারবো। তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, আমি তোমাকে কাঁধে তুলে নেব। কিন্তু এখন সমস্যা হলো, এই নদী পার হওয়া যায় কি করে? দেখো বন্ধু, পথে বেরিয়ে এত চিন্তা করলে হয় না। চলো আগে নৌকায় করে ও পারে যাই, তারপর যা হয় হবে। এই বলে কুজো অন্ধের হাত ধরে নৌকায় চেপে বসল। ওপারে পৌঁছে দিয়ে মাঝি তাদের কাছে পয়সা চাইল। পয়সার কথা শুনে কুজো করুণ কণ্ঠে বলল, দেখো বাবু, আমরা এদেশ ছেড়ে চলে যাচ্ছি। আমাদের কাছে একটাও পয়সা নেই। যদি কোনোদিন ফিরে আসি, সুদ সমেত
তোমার পয়সা মিটিয়ে দেব। মাঝি লোকটি ভালো ছিল। মনে মনে ভাবল, একজন কুজো, অন্যজন অন্ধ, ওরা পয়সা পাবে কোথা থেকে? মাঝির হাত থেকে ছাড়া পেয়ে দুজনে হাঁটতে লাগলো। এক সময় ক্লান্ত হয়ে অন্ধ বলল, ভাই কুজো, এখনো কি অন্ধকার হয়নি? সূর্য ডুবে গেছে, তবে এখনো আলো আছে। তবে তো থামতে হয় বন্ধু। এরপর অন্ধকার হয়ে গেলে আর পথ চলতে পারবো না। আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছ? একটি কুঁড়ে ঘর দেখতে পাচ্ছি। তবে সেখানেই চল, আজকের রাতটা কাটানো যায়। দুজনে উপস্থিত হলো কুঁড়ে ঘরের সামনে। কুজো চিৎকার করে ডাকতে লাগলো, ভেতরে কে গো? আমরা বড্ড বিপদে পড়েছি। অন্ধ আর কুজোর ডাকাডাকিতে গৃহস্বামী বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, কাকে চাই? মহাশয়, আমরা দূর থেকে এসেছি, পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছি। অনুগ্রহ করে রাতটুকু যদি আপনাদের বাড়িতে আশ্রয় দেন তবে বিশেষ উপকার হয়। গৃহস্বামী খুব দয়ালু ছিল। একজন অন্ধ আরেকজন কুজোকে দেখে তার মনে দয়া হলো। কিন্তু আপনারা কি আমার এই কুটিরে থাকতে পারবেন? আমরা ধোপা। ও কথা কেন বলছেন? আমাদের সকলের একমাত্র পরিচয় আমরা মানুষ। গৃহস্বামী তাদের ভেতরে নিয়ে খাওয়া থাকার বন্দোবস্ত করে দিল। ভোর হওয়ার সাথে সাথে অন্ধের ঘুম ভেঙে গেল। কুজোকে জাগিয়ে বলল, ভাই, রাত কত প্রহর হলো? ভোর হতে চলল। তবে আর আমাদের এখানে থেকে লাভ কি? চলো বেরিয়ে পড়ি। ঘরে নেওয়ার মতো কিছু আছে? দুটো থলে আছে। তাই নিয়ে চলো। অন্ধকার থাকতে থাকতে দুজন রাস্তায় বেরিয়ে পড়ল। এক সময় বেলা পড়ে গেল। গতদিনের মতো তারা আবার আশ্রয় নিল এক চুনরির বাড়ি। পরদিন ভোরবেলা চুনরির বাড়ি ছাড়ার সময় অন্ধ বলল, ভাই কুজো, নিয়ে যাওয়ার মতো কিছু আছে কি? কুজো চারদিকে চোখ বুলিয়ে বলল, চুনরি বড্ড কৃপণ, ঘরে কিছুই রাখিনি, শুধু একবার চুন পড়ে আছে। কোথায় কখন কি প্রয়োজন হয় ওই চুনই নিয়ে চলো। আজ রাতে তারা আশ্রয় নিল এক ঢুলির বাড়িতে। ভোর হওয়ার সাথে সাথে অন্ধের ঘুম ভেঙে গেল। কুজোকে জাগিয়ে বলল, ভাই, মনে হচ্ছে ভোর হয়ে গেছে, চলো এখনই বেরিয়ে পড়ি। ঘর ত্যাগ করার সময় কুজো বলল, ভাই, একটা ফাটা ঢোলক পড়ে আছে, নেব? ফাটা ঢোল নিয়ে আবার তারা যাত্রা শুরু করল। সেদিন রাতে আশ্রয় নিল এক নাপিতের বাড়ি। পরদিন ভোরবেলা কুজোর ঘুম ভেঙে গেল। অন্ধকে বলল, ভাই,
প্রতিদিন তুমি আমাকে ডেকে তোলো। আজ আমার ঘুম আগে ভেঙেছে, চলো বেরিয়ে পড়ি। এ ঘরে কি আছে? একটা ভাঙা খুর। নিয়ে চলো, কখন কি দরকার হয় না হয়। ভোর থাকতে থাকতেই দুজনে আবার বেরিয়ে পড়ল। আচ্ছা পুজো ভাই, আমরা কি কি জিনিস পেয়েছি? 2টা থলে, 1 ভার চুন, একটা ফাটা ঢোলক আর একটা খুর। এগুলি যত্ন করে রে। পুজো ভাই, আমরা এখন কোথায় এলাম? কোনো লোকজন তো দেখতে পাচ্ছি না, তবে সামনে একটা বিরাট বড় অট্টালিকা রয়েছে। অন্ধ ভাই, এত বড় অট্টালিকায় কি আশ্রয় মিলবে? তুমি আমাকে আগে নিয়ে চলো, তারপর আমি যা জানতে চাইবো তার উত্তর দেবে। প্রথমে দরজার বাহিরে দাঁড়িয়ে অনেকবার চিৎকার করে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে বাধ্য হয়ে দুজনে অট্টালিকার ভেতরে প্রবেশ করলো। কুজোর মাথা ঘুরে গেল, অবাক হয়ে চারদিকে দেখতে লাগলো। কুজোর কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে অন্ধ জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি দেখছো? অন্ধ ভাই, এই আমরা কোথায় এলাম? ঘরের চারপাশে মোহর আর মণিমাণিক্য পাহাড়ের মতো চাই করে রাখা হয়েছে। তুমি কি দিনের বেলায় স্বপ্ন দেখছো না? না গো, স্বপ্ন নয়, এই দেখো মোহর। কুজো এক মুঠো মোহর অন্ধের হাতে দিল। আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে গেল। ভাই কুজো, এতদিনে আমাদের দুঃখ দূর হয়েছে। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এদিকে ওই অট্টালিকায় একদল রাক্ষস বাস করত। সারাদিন তারা বনে বাদারে নদীর ধারে ঘুরে বেড়াত, গভীর রাতে আস্তানায় ফিরে আসত। সেদিন একটা রাক্ষস একটু তাড়াতাড়ি অট্টালিকায় ফিরে এলো। অট্টালিকায় প্রবেশ করে ভুজাভুজির গন্ধ পেয়ে অবাক হয়ে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরের দরজা বন্ধ দেখে জিজ্ঞাসা করলো, রান্নাঘরে কে রে? গৃহস্বামীর গলা শুনে তারা চমকে উঠল। অন্ধ ভয় কাটিয়ে ভেতর থেকেই বলল, তুই কে? রাক্ষস এই প্রশ্নে ভীষণ রেগে গেল। আমি রাক্ষস। ও তুই রাক্ষস? আমি তোর বাবা খোকস। খোকসের নাম শুনে রাক্ষসটা একটু দমে গেল। দেখি তোমরা কেমন খোকস, থুতু ফেলে দেখাও তো। আগে তুই থুতু ফেলে দেখা, তারপর আমরা ফেলবো। রাক্ষস একদলা থুথু জানালা দিয়ে রান্নাঘরে ফেলল। রাক্ষসের থুতু দেখে অন্ধ চুনের ভার থেকে একদলা চুন বাইরে নিক্ষেপ করে বলল, ধবধবে সাদা একদলা থুথু দেখে রাক্ষসটা ভাবল সত্যিই হয়তো তাদের বাবা খোকস এসেছে। সে তখন নিশ্চিত হওয়ার জন্য বলল, দেখি তোদের লেজ কেমন বড় আর শক্ত। অন্ধ ঢোলক বাজাবার বেতের লিকলিকে লাঠিটা জানালা দিয়ে বাড়িয়ে দিয়ে বলল, এই আমাদের লেজ। রাক্ষস লেজ ভেবে লাঠিটাকে কামড়াতে লাগলো। এক সময়
ক্লান্ত হয়ে বেতের লাঠিটাকে ছেড়ে দিল। তখন অন্ধ বলল, এবার তোর লেজটা দেখা তো। রাক্ষস জানালা দিয়ে তার নিজের লেজটা বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে খুর দিয়ে রাক্ষসের লেজটা কেটে দিল। ওরে বাবা গো! ওরে বাবা গো বলে চিৎকার করতে করতে অট্টালিকা থেকে পালিয়ে গেল রাক্ষসটা। রাক্ষসটা পালিয়ে গেলে অন্ধ বলল, ভাই কুজো, এখানে থাকা আর ঠিক হবে না, চলো এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই। হয়তো রাক্ষসটা তাদের দলবল নিয়ে ফিরে আসবে, তখন আর নিস্তার নেই। কিন্তু ভাই, এত সব মোহর মণিমাণিক্য ফেলে চলে যাব? তা কেন, ধোপার ওই দুটো ব্যাগের মধ্যে যত পারো মোহর আর মণিমাণিক্য বেঁধে নাও। অনেকটা পথ যাওয়ার পর ওরা দাঁড়িয়ে পড়ল। শুনতে পেল মেঘের গর্জনের মতো রাক্ষসদের ভয়ঙ্কর চিৎকার। এই পথেই তারা আসছে। কুজো থরথর করে কাঁপতে কাঁপতে অন্ধকে বলল, ভাই, এবার কি হবে? ওরা যে আমাদের গিলে খাবে। এত ঘাবড়ালে কি চলে? আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। আশেপাশে কি কোনো বড় গাছ আছে? একটা মাত্র তাল গাছ আছে। চলো আমরা গাছের উপরে উঠে বসি। এই বলে তারা দুজন তাড়াতাড়ি গাছের উপরে উঠে বসল। এদিকে রাক্ষসের দল তাদের খুঁজতে খুঁজতে তাল গাছের নিচে হাজির হলো। ভাই, ওরা গাছের নিচে এসে পড়েছে। এবার কি হবে? ভয় পাওয়ার কিছু নেই, রাক্ষসেরা তাল গাছে চড়তে পারে না। রাক্ষসের দলে সেই লেজ কাটা রাক্ষসটিও ছিল। হঠাৎ সে দেখতে পেল গাছের ওপর দুজন জড়সড়ো হয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে দলপতিকে বলল, ওই তাল গাছের ওপর খোকস দুটো বসে আছে। আয় বেটা, গাছের নিচে নেমে আয়। তোরা কেমন খোকস দেখি একবার। যদি ক্ষমতা থাকে গাছের উপর উঠে আয়। রাক্ষস দল সমস্যায় পড়ে গেল। লেজ কাটা রাক্ষসটা রাগে ক্ষোভে বলল, তোমরা একে অপরের কাঁধে চড়ে খোকস দুটোকে নিচে নামিয়ে আনো। লেজ কাটা রাক্ষসের কাঁধে লাফিয়ে এক রাক্ষস উঠে গেল, তার কাঁধে আরেক রাক্ষস। এইভাবে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। এদিকে কুজো রাক্ষসদের কাণ্ড দেখে বলল, ভাই, এবার কি হবে? রাক্ষসেরা যে একে অপরের কাঁধে চড়ে উপরে উঠে আসছে। অন্ধ বিরক্ত হয়ে বলল, আহ, ফ্যাচ ফ্যাচ করছো কেন? যা বলছি মন দিয়ে শুন। যখন দেখবে আরেকটা রাক্ষস কাঁধে উঠলেই আমাদের ধরতে পারবে, তখন আমার চুল টানবে। এই বলে অন্ধ তাল গাছ থেকে একটা তাল ছিঁড়ে তার মধ্যে চুন মাখাতে লাগলো। এদিকে আরেকটা রাক্ষস কাঁধে উঠলেই তাদের ধরে ফেলতে পারবে। তখন কুজো অন্ধের চুল ধরে জোরে টান দিল। আচমকা এত জোরে টান দেওয়ায় অন্ধ চিৎকার করে বলল, এত জোরে টান দিলি কেন? তোকে মজা দেখাচ্ছি। এই বলে সেই চুন মাখা তালটা সজোরে নিক্ষেপ করলো মাটিতে। নিচের লেজ কাটা রাক্ষসটা ভাবল খোকস হয়তো ভীষণ রেগে গেছে। সাদা তালটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে পড়িকিমড়ি করে কাঁধ সরিয়ে দে ছুট। বাস, আর যায় কোথায়? তাল গাছের মতো হুড়মুড় করে
রাক্ষস দল মাটিতে পড়ল। দলপতি চিৎকার করে বলতে লাগলো, যদি প্রাণ বাঁচাতে হয় তবে খোকসদের হাতের বাইরে চলে যাও। এই বলে দলপতি পেছন ঘুরে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। রাক্ষস দল পালিয়ে গেলে অন্ধ আর কুজো গাছ থেকে নেমে পড়ল। একসময় পৌঁছে গেল সেই নদীর ধারে। কুজো নদীর তীরে বাঁধা অবস্থায় একটা নৌকা দেখে আনন্দে উৎফুল্ল হয়ে বলল, ভাই, সেই মাঝি নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে। ভালোই হলো। আমাদের চিনতে পেরেছো? চিনতে পারবো না? তোমরা এত টাকা দিচ্ছ কেন? আমি তো মাত্র 2 পয়সা পাবো। এই সামান্য ক টাকা তোমাকে উপহার দিলাম। সেদিন বিপদে তুমি একমাত্র আমাদের সাহায্য করেছিলে। এখন তুমি আমাদের এক নতুন জায়গায় পৌঁছে দাও, যেখানে প্রাণের অস্তিত্ব নেই। শুধু আমি আর আমার বন্ধু কুজো থাকবে। মাঝি তাদের ইচ্ছা মতো এক মরুভূমিতে নামিয়ে বিদায় নিল। মরুভূমিতে এসে অন্ধ কুজোকে বলল, একটা জায়গায় বসে মোহর আর মণিমাণিক্যগুলো ভাগাভাগি করিনি। অন্ধ চোখে দেখতে পায় না, তাই কুজো মোহর আর মণিমুক্তাগুলোকে 2 ভাগে ভাগ করতে লাগলো। অন্ধ ভাই, সমান ভাগে 2 ভাগ করেছি। এবার তোমার যে ভাগ ইচ্ছা নিয়ে নাও। অন্ধ বেশিরভাগটা দেখিয়ে বলল, এটা নেব। কুজো বেগতি দেখে বলল, বন্ধু, ভাগাভাগি ঠিক হয়নি, আরেকবার করছি। এইভাবে বারবার কুজো 2 ভাগে ভাগ করতে লাগলো। 1 ভাগ বেশি আর অন্য ভাগে কম। প্রতিবারই অন্ধ বেশিরভাগটা দেখিয়ে বলে, এই ভাগটা আমি নেব। এক সময় কুজো রেগে 1 মুঠো বালি অন্ধের চোখে ছুঁড়ে বলল, কোনো কিছুই তোকে দেব না। যা কিছু পেয়েছিস সব আমার দৌলতে, আমি দেখতে পাই তাই। একটু পরে চোখ থেকে হাত সরিয়ে নিল। কি আশ্চর্য, সব দেখতে পাচ্ছে। অন্ধের চোখ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে লাফিয়ে উঠে কুজোর পিঠে এক লাথি মেরে বলল, হতভাগা, এই আমি সাথে ছিলাম বলে আমার বুদ্ধির জোরে ফিরে এসেছিস, আর কি না। কুজোর পিঠে লাথি মারার সাথে সাথেই পিঠের কুজো অদৃশ্য হয়ে সাধারণ মানুষের মতো হয়ে গেল। সে তখন চিৎকার করে বলল, ভাই, তুমি দেখতে পাচ্ছ? এই দেখো, আমার পিঠে আর কুজো নেই। অন্ধ দেখল সত্যি সত্যি পিঠের কুজো কোথায় মিলে গেল। ভাই, ভালোই হলো। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই। বিবাদ না হলে কি তুমি তোমার চোখ ফিরে পেতে, না আমার কুজো ঠিক হতো। তারপর 2 বন্ধু সমস্ত মণিমুক্তা সমান ভাগে ভাগ করে নিয়ে